10 বিঘা জমির চারপাশে বেষ্টনী, ভেতরে একটি মসজিদ, কবর, পুকুর ও বিভিন্ন গাছপালা জঙ্গলে ঘেরা। এর মধ্যে মসজিদের ভিতরেই দেখা মিলবে আজব আকৃতির দুটি কবর, যা নাকি প্রতি বছর ঘুরে করছে স্থান পরিবর্তন। কবর দুটি আধ্যাত্মিক ফকির বাউল শাহ ও তার প্রধান শিষ্য জমির শাহের। পাশেই আরেকটি কবরে শায়িত আছেন আধ্যাত্মিক ফকির বাউল শাহের আরেক শিষ্য আজিম শাহ। এই মাজারে মানত করলে পূরণ হয় মনোবাসনা। মাজারে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে নিয়ত রেখে বিভিন্ন পশু কোরবানি ও ফল ফসলাদি দিয়ে থাকে ভক্ত অনুরাগীরা। এটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাগপাড়া গ্রামের বাউল শাহ ফকিরের মাজারের ঘটনা। মাজারের মসজিদটির নাম নাগপাড়া মোকামবাড়ি নুরি জামে মসজিদ। জানা গেছে প্রায় 500 বছর আগে পাবনা জেলা থেকে নাগপাড়া গ্রামের মনিরুদ্দিন মণ্ডলের বাড়িতে গোচারণের রাখাল হিসেবে নিয়োজিত হন বাউল শাহ ফকির। কিন্তু তার সাথে ঘটা কিছু অলৌকিক ঘটনা তাকে সাধারণ মানুষ থেকে আলাদা পরিচয় দেয়। জনশ্রুতি অনুসারে অতি খরায় তার সিজদায় হঠাৎ বৃষ্টিপাত, বিষধর ঘোকরা সাপের সঙ্গে সখ্যতা, এসব দেখে ফকির বাউল শাহকে বাড়ি ছাড়তে বললে তিনি আস্তানা গড়ে তোলেন নাগপাড়া গ্রামের রায়বাড়ির জঙ্গলে। মূলত এরপর থেকেই বাড়তে থাকে তার ভক্ত অনুরাগী। সাধারণ মানুষ তাকে দেখতে শুরু করেন অন্য চোখে। পরে রায়বংশের গৃহকর্তা সাতকড়িচন্দ্র রায় তৎকালীন পাট্রা দলিলে বাউল শাহ ফকিরকে দান করেন জমি। বাউল শাহ ফকিরের ছিল কেরামতির ভিন্ন পদ্ধতি। কথিত আছে বিনা অনুমতিতে জমির কোনো সম্পদ গ্রহণ করতে পারেনি কেউ। চুরি করতে এলে শাহ ফকির ক্ষমা না করা পর্যন্ত জায়গা থেকে চলে যাওয়া ছিল অসম্ভব। বাউল ফকির যে দান ছৎকা পেতেন তা দিয়ে প্রতিষ্ঠা করেন ইমারত, মসজিদ, খনন করেন পুকুরও। ফকিরের আস্তানার নাম হয় মোকামবাড়ি। এখানে ফকিরের বাসভবন, বৈঠকখানা সহ প্রাচীন স্থাপনা, কারুকার্যমণ্ডিত অট্টালিকা কোনোটি আর অবশিষ্ট নেই। স্থানীয়রা বলছেন বেশ কিছু বছর আগে গ্রামবাসী সিদ্ধান্ত নিয়ে পুরাতন ভবনগুলো ভেঙে তৈরি করেছে মসজিদ। প্রাচীন মসজিদের সূত্র ধরে তুন মসজিদের বারান্দায় বাউল শাহ ও তার প্রধান শিষ্য জমির শাহের কবর রয়েছে। তবে কবর দুটি ঘূর্ণায়মান আকৃতির রূপ নিয়েছে। বাউল শাহ দাদা যা বলতো তাই হইতো। হ্যাঁ, একটা ফল আপনি না করে তার কাছে না করে হাত দিচ্ছেন, 7-8 দিন শুনেছি যে ওইভাবে থাকতে হয়, যে সে এসে বলবে, কথা বলবে, তারপরে কাঁঠাল গাছ ছেড়ে দেবে। পক্ষে ধরেন শুনে 200 বছর আগে মরছে বললো, শুনি আমরা তাই মেলা কিছু অবদান রাখে গেছে। ইনি ছিল একজন আল্লাহর ওলি। কেউ যদি এনার কাছ 2 চাইয়ে 3 দিয়ে কাটেছে, সে আর সেই জিনিস খাতে পারেনি। আমরা এখানে দেখেছি দালাল বিল্ডিং, নোয়ার করিবরকা তাজ ভুতা ভাখানা ছিল, ওই দিক মসজিদ পাশ ছিল, এমনি কবর ছিল বাড়ির ভিতরে। এমন কিছু ধারণা ছিল যে আপনি যে জিগেটা গল্প করেছেন সে এমনি জানতে পারছে যে জিগেটা আপনি গল্প করে আপনি আসবেন, কি এনে এসে হয়তো জিরিয়েবেন, কি এনে এসে কোনো কিছু পান করবেন, আগে জানিয়ে ফেলতে বুঝছেন। এই বাউল শাহ যখন আসে এই নাগপাড়াতে ছোট্ট মাসুম বাচ্চা দিরাজশাহী মন্ডলে থাকে। উনি আমার দাদার বাপ, বুঝলেন। আমার বয়সও ধরেন 80 হতে চললো, তাহলে বোঝেন কত বছর আগে, অনুমানিক 500 বছর হতে পারে। হয়তো একটা ব্যাধি ট্যাধি কারণ হয়েছে, হয়তো একটা ফুল দিয়ে দিয়েছে, তাতেই আল্লাহ তার ভালো করেছে। বাউল শাহের মাজারের এই মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। মসজিদের মক্তবে সকাল বিকাল এলাকার শতাধিক শিশুকে দেওয়া হয় কোরআন শিক্ষা। 2.5 মাস থেকে 3 মাস এই জায়গা খেদমতে ঢুকছি, আর এই জায়গার মসজিদের ইমাম সাহেব নামাজ কালাম পড়ায়, বিকালে আসছে শিশুদের কোরআন শিক্ষানো হয়। হ্যাঁ, উনি অনেক ভালো মানুষ ছিল, ওনার দ্বারা অনেকের উপকৃত হয়েছে, এই কারণে ওনাকে অনেকেই শ্রদ্ধা করে, ভক্তি করে। আমরা এখানে আরবি পড়তে আসি, নামাজ কালাম পড়তে আসি, ইমাম সাহেব আমাদের নামাজ কালাম পড়ান। আর হচ্ছে গেন আব্বু আম্মু সালাম দিয়ে আমাদের আব্বু আম্মু নামাজ পড়তে বলেছেন, আব্বু আম্মু সম্মান দিতে বলেছেন। এই রাষ্ট্রে যারাই যাবেন, বুড়ো মুরব্বী মানুষ যাবেন, তাদের জন্য আমরা সালাম দিই, তাদের সাথে আমরা ভালো ব্যবহার করি, তাদের সম্মান করি।
আধ্যাত্মিক ফকির বাউল শাহের জন্ম ও মৃত্যুর সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে এই ফকিরের মোকামবাড়ি, মসজিদ সহ সম্পত্তি ওয়াকফ স্টেটভুক্ত হলেও সরকারিভাবে রক্ষণাবেক্ষণের অভাবে জমি, গাছপালা সহ যাবতীয় সম্পদ নিয়ে রয়েছে নানান অভিযোগ। এলাকাবাসীর দাবি, এই আধ্যাত্মিক ফকিরের স্মৃতি বাঁচিয়ে রাখতে রাষ্ট্রীয়ভাবে পরিচালনা ও তদারকি করা জরুরি।